আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, আশা করি সবাই ভালো আছেন। মুরাদপুর সেমিনার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে নিয়ে কাজ করব। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এখানে কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। যদি আমাদের সৃজনশীল পদ্ধতিতে এখন হিসাব বিজ্ঞানের প্রশ্ন কোনো থিওরি বা হচ্ছে লিখিত যে ধরনের প্রশ্নগুলো আমরা অন্যান্য সাবজেক্টগুলো লিখে থাকি সে ধরনের প্রশ্ন থাকে না। তারপর আমরা আজকে প্রাসঙ্গিক ক্রমে আমাদের এই 3টা বা 4টা বা 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেখানে আমাদের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি বিষয়ে অধ্যায়ে প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে আমরা লেনদেন দ্বিতীয় অধ্যায়, লেনদেন অধ্যায়ে আমরা কিছু হিসাব সমীকরণের কারণ এবং হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে বুঝো, আশা করি প্রথম অধ্যায় থেকে মনে একটু ধারণা পেয়ে যাবে এবং সমীকরণের কারণ বা প্রভাবটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান বর্তমান সময়ের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা টপিকস বা বিষয়, যেটা আমাদের জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সবকিছু বিষয়ে হিসাব রয়েছে। যারা আমরা যদি মারা যাই আমাদের পরকালে গিয়ে হিসাব দিতে হবে আমরা দুনিয়ার জীবনে কি করেছি। ঠিক একইভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানে আমাদের এই হিসাব বিজ্ঞানের একটা ভালো প্রভাব রয়েছে বা হিসাব আমাদের যে হিসাব দিতে হবে। আর হিসাবটা যেহেতু অর্থের সাথে রিলেটেড, এই আর্থিক যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর হিসাবটা যথাযথভাবে করার জন্য যে সমস্ত কার্যক্রম আমরা প্রণয়ন করে থাকি সঠিকভাবে সুষ্ঠুভাবে, সেইটাকে আমরা হিসাব বিজ্ঞান বলতে পারি। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা ব্যক্তি, সমাজ, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই বিরাজমান। এখানে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি ধরে থাকি, বিশেষ করে আর্থিক, অবশ্যই অর্থের সাথে সম্পৃক্ত থাকতে হবে। অর্থের সাথে সম্পৃক্ততা না এমন কোনো কার্যক্রমে আমরা কাজ করব না। যেমন আমাদের প্রথম অধ্যায়ের বইতে রয়েছে অলাভজনক সেবামূলক কিছু প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, ক্লাব, হসপিটাল বা হাসপাতাল। যদিও বর্তমান সময়ে এখন এগুলো আসলে অলাভজনক মানে সেবামূলক প্রতিষ্ঠান বলা যাবে না, সেবামূলকটা বলতে হবে, অলাভজনক বলা যাবে না, হয়তো লাভজনক আমরা ধরতে হবে আমাদের। কিন্তু যেহেতু আমাদের বইতে লেখা আছে, মূল বই টেক্সট বইয়ে, সেই ক্ষেত্রে আমরা নবীন থেকে সুবিধাটা আমরা ধরে নিব যে আমাদের এই স্কুল, কলেজ, ক্লাব, হসপিটাল বা হাসপাতাল এগুলো হচ্ছে অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। যাই হোক, এই আর্থিক এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অর্থের সঠিক যাচাই বাছাই করা, একটা নির্দিষ্ট সময় শেষে অর্থের বা আর্থিক যে ফলাফল নির্ণয় করা, সঠিকভাবে যাচাই বাছাই করা, পদ্ধতি অনুসরণ করা, ফলাফল নিরূপণ করা, এইসব বিষয়গুলো নিয়ে যে কার্যক্রমটা, এটাকে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান। আমাদের পরের বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের বইতে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। আমাদের হিসাব বিজ্ঞানে 9টি উদ্দেশ্য রয়েছে। আমাদের এখানে প্রশ্ন চাওয়া হচ্ছে 2টি উদ্দেশ্য। আমরা ইম্পর্টেন্ট 2টি উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা চাইলে অন্য কোনো উদ্দেশ্য লিখতে পারে। আমাদের হিসাব বিজ্ঞানের অন্যতম প্রথম যে উদ্দেশ্যটা, প্রথম হিসাব বিজ্ঞানের এই সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা। সুষ্ঠুভাবে আমাদের কি করতে হবে? লেনদেনটা লিপিবদ্ধ করতে হবে। আমরা যদি সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের তথ্যতে ভুল থেকে যাবে, পরবর্তীতে ফলাফলটা আমরা সঠিকভাবে পাবো না। আমাদের দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নিরূপণ। আমরা 1 বছর লাগু একটা নির্দিষ্ট সময় কোন প্রতিষ্ঠান 6 মাস মেয়াদি হিসাব করে থাকে, কোন প্রতিষ্ঠান হয়তো বছর বা 12 মাস বা হচ্ছে 1 বছর পরে হিসাব করে থাকে। এখন এই যে আর্থিক সময়টা একটা নির্দিষ্ট মেয়াদান্তে প্রতিষ্ঠানগুলো যে হিসাবটা করবে, এই হিসাবটা আর্থিক ফলাফলটা ফাইনাল স্টেটমেন্ট বা হচ্ছে একটা বছর শেষে আমি টোটাল একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আমাদের হিসাবের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এছাড়া আমাদের আরো অনেক উদ্দেশ্য রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দায়, এগুলো ফলাফল নির্ণয় করা, সঠিক যাচাই করা, আর্থিক ভাবে যেন আমরা এগুলা আর্থিক অবস্থা তুলে ধরতে পারি, যে সম্পদ দায় মানে আমাদের সম্পদ কতটুকু রয়েছে, দায় কতটুকু পরিমাণ রয়েছে, এগুলো সঠিক চিত্র তুলে ধরা। এইভাবে আমার প্রায় 9টা উদ্দেশ্য রয়েছে।
আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারী তালিকা। আমাদের হিসাব বিজ্ঞানে আমরা সাধারণত দুই ধরনের ব্যবহারকারী দেখতে পাই। আমি যদি একটু চিত্রের মাধ্যমে বোঝাই, ব্যবহারকারী আমাদের হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এই অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে আমরা তাদেরকে বলবো আমাদের এই হিসাব বিজ্ঞানের বাহ্যিক অভ্যন্তরীণ ব্যবহারকারী এই দুইটা ভাগে ভাগ করতে পারি। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা প্রতিষ্ঠানের একবারে ভিতরের বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট, যারা প্রতিষ্ঠানের ফলাফল, আর্থিক ফলাফল বা এই হিসাব তথ্যের যে সমস্ত তথ্যগুলো লেনদেন লিপিবদ্ধ করা, ফলাফল নির্ণয় করা, যাচাই বাছাই করা সবকিছু যারা করে থাকে, যেমন মালিক, ব্যবস্থাপক। অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট বুক আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ ব্যবহারকারী আমরা দুটো পক্ষ পেয়ে থাকি, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে ব্যবস্থাপক। এই দুটো হচ্ছে যারা প্রতিষ্ঠানের ভিতরকার সমস্ত তথ্য বা খবর জানতে পারে। তারপর আমরা যদি বলি বাহ্যিক ব্যবহারকারী, আমরা যদি আমরা বাহ্যিক ব্যবহারকারী বলে থাকি, তাহলে আমাদের বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে চলে আসবে হচ্ছে ঋণ প্রদানকারী, পাওনাদার, সরকার, সরকারি কর্মকর্তা কর্মচারী। এরা হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। এখানে আমরা চারটা পাচ্ছি, আরো অনেকেই থাকতে পারে। সরকার থাকে, সরকার আমাদের বিভিন্ন বিষয়গুলো তো দেখাশোনা করতে চাইতে পারে বা হচ্ছে যাচাই বাছাই করতে চাইতে পারে। ঋণ দানকারী বা ঋণ প্রদানকারী, তারপর হচ্ছে পাওনাদার। কেউ যদি আমাকে ঋণ দিতে চায় তাহলে হয়তো সে হয়তো আমার প্রতিষ্ঠানের অবস্থাটা জানতে চাইতে পারে। সেক্ষেত্রে এই অবস্থাটা জানার জন্য সে কিন্তু আমাদের হিসাবপত্রগুলো যাচাই বাছাই করবে। এদেরকে আমরা বলবো হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী বলে আমরা তাহলে কটা পেলাম? চারটা। আমাদের ঋণ প্রদানকারী, পাওনাদার, তারপর হচ্ছে সরকার, মালিক, কর্মচারী। এভাবে আমরা চারটা পক্ষ পেয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর প্রশ্নে, যেটা আমাদের হিসাব বিজ্ঞানের 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল্যবোধ। মূল্যবোধ সৃষ্টি হিসাব বিজ্ঞানের ভূমিকা। এই মূল্যবোধ শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ব্যক্তি, সমাজ তথা সর্বত্র আমাদের কার্যক্রম যদি মূল্যবোধ এবং সততা, এখানে সততা নিষ্ঠার সাথে সম্পৃক্ততা রয়েছে, এই মূল্যবোধটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে সমাজে অন্যায়, অনাচার, তারপর হচ্ছে চুরি, রাহাজানি বা প্রতারণা, জালিয়াতি, এই ধরনের কার্যক্রমগুলো আসলে থাকবে না। মানুষের মধ্যে সঠিক মূল্যবোধ, যেটা আমাদের পবিত্র ধর্মেও বলা হয়ে থাকে, মানুষের মধ্যে সততা বা মূল্যবোধের, যেটাকে আমরা আরবিতে হয়তো তাকওয়া বলে থাকি। যাই হোক, এই মূল্যবোধ সৃষ্টিতে হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত হচ্ছে ব্যক্তি সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণার ভিত্তিতে গড়ে ওঠা মানদণ্ড। এখানে ব্যক্তি মানুষের আমাদের বা সমাজে আমাদের চিন্তা, আমরা কি চিন্তা করতেছি, আমাদের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা। একজন শিক্ষক যেভাবে চিন্তা করবে, একজন দিনমজুর ঠিকভাবে চিন্তা করবে না, একজন দিনমজুর যেভাবে চিন্তা করবে, একজন ভিক্ষুক ওভাবে চিন্তা করবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস সেটা যদি পজিটিভ হয়, সেটা যদি সমাজে ব্যক্তি মানুষের উপকারের জন্য হয়ে থাকে, তার মধ্যে যদি সেই মূল্যবোধ থাকে, তার যে চিন্তা, চেতনা, বিশ্বাস সেটা যদি একটু ভালো দিকে যায়, এই যে দীর্ঘ সময়, দীর্ঘ দিনে যে গড়ে ওঠা মানদণ্ড, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধের মাধ্যমে মানুষ বুঝতে পারে যে কোনটা ভালো, কোনটা মন্দ। ভালোটা হলে আমরা গ্রহণ করব, খারাপটা হলে কি করব? বর্জন করব। এই যে ভালো মন্দ বোধ বিচার করার যে বোধটা, আমাদের বিবেচনা করার, ভালোকে গ্রহণ করার, মন্দকে পরিহার করার এই যে বোধ বা হচ্ছে আমাদের বিবেচনা করার সক্ষমতা বা ক্ষমতা, এটাকে আমরা বলবো হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধ সৃষ্টিতে আমাদের হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হিসাব বিজ্ঞানের এই সঠিকভাবে যদি আমরা আমাদের সঠিক মূল্যবোধটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানে আমাদের সততা পরিলক্ষিত হবে, জবাবদিহিতার একটা বিষয় থাকবে। আমরা যদি জবাবদিহি করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এখানে মূল্যবোধের একটা ভালো প্রভাব থাকতে হবে। আমরা যদি সঠিকভাবে হিসাবগুলো রাখতে পারি, আমাদের যদি ভিতরে যদি কোনো প্রবলেম না থাকে, আমরা যদি চুরি জালিয়াতি না করি, প্রতারণা না করে থাকি, এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের এই হিসাব বিজ্ঞান আমাদের শেখায় যে আমাদের এখানে সব থাকতে হবে, আমাদের সঠিকভাবে হিসাব করতে হবে।
সঠিক হিসাব করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদেরও চারিত্রিক দিকটা তুলে ধরতে পারবো। কারণ অর্থ সবসময় একটা জটিল বিষয়, কারণ অর্থের সাথে মানুষের লোভ বা হচ্ছে কুপ্রবৃত্তি জাগ্রত হতে পারে। সেক্ষেত্রে এই হিসাবগুলো কিন্তু আমাদের সেই বিষয়গুলো থেকে বাধা দিতে পারে। তো যাই হোক, আজকে আমাদের এই প্রথম অধ্যায়ের যে তিনটি প্রশ্নগুলো তোমরা অ্যাসাইনমেন্টের জন্য সুন্দর করে লিখতে পারো। বই অবশ্যই মূল বইয়ের সাহায্য নিতে পারো, অনলাইন ক্লাসগুলোর সাহায্য দিতে পারো। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য: অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর তালিকা, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। এই যে বিষয়গুলো রয়েছে এইটা নিয়ে তোমরা থিওরিটিক্যাল বই দ্বারা সুন্দর করে লিখতে পারো। আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। এখানে দ্বিতীয় অধ্যায় লেনদেন চ্যাপ্টারে সমীকরণের প্রভাব, সমীকরণের কারণ, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা অঙ্ক করতে বলা হয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা বছরের একবার শুরুর দিকে আমরা দু একটা ক্লাস পেয়েছি, আমরা হয়তো এটা ভালোভাবে শেখার সুযোগ পাইনি। তারপর হচ্ছে যারা ব্যক্তি উদ্যোগে বা হচ্ছে আমরা বিভিন্ন সময় ক্লাস নিয়েছি, সেগুলো যদি দেখো তাহলে তোমরা ধরতে পারবে। আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা এবং হিসাব সমীকরণের প্রভাব দেখো। লেনদেনের কারণ জানতে চাইছি। লেনদেনের কারণ হলো হিসাব সমীকরণের প্রভাব। এই যে লেনদেনের কারণগুলো জানতে চাচ্ছি, এখানে দুইটা প্রশ্ন আলাদা আলাদা বলবো। আমাদের প্রথমত দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকে একবার বেসিক যে টার্মটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, 4টা এন্ট্রি দেওয়া আছে, এই 4টা আমাদের সেটা কি লেনদেন না ঘটনা, এটা আমরা যদি প্রথমে বুঝে ফেলি। একবারে শুরুর দিককার টপিকস আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। অর্থের সাথে সম্পৃক্ততা নাই, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, এই ধরনের কোন এন্ট্রিকে আমরা লেনদেন বলবো না। যদি আমরা ধরতে পারি যে এই এন্ট্রিগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো লেনদেন, সেই ক্ষেত্রে আমরা এই লেনদেনগুলোর কারণ নির্ণয় করতে পারবো বা করা সম্ভব হবে, এবং হিসাব সমীকরণে এই প্রভাবটা আমরা দেখাতে পারবো। কিন্তু যদি এটা লেনদেন না হয় তাহলে কিন্তু এর মধ্যে আমাদের হিসাব সমীকরণের প্রভাব বা হচ্ছে লেনদেনের কারণ হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারবো না। যাই হোক, আমরা হিসাব লেনদেনের কারণগুলোতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ধরে নিলাম এইটা এক হচ্ছে 1 তারিখ কোন একটা বছরের কোন একটা মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ। আমাদের প্রশ্ন যদি দেওয়া আছে 2020 সালের 1 জানুয়ারি, তাহলে আমরা ধরে নিলাম 2020 সালের জানুয়ারি 1 তারিখ আমাদের বলছে নগদ 50,000 টাকা ও 1 লাখ টাকা চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে একটা কার্যক্রম শুরু করা হয়েছে। তার মানে হচ্ছে সেবাদায়ী প্রতিষ্ঠান, কোন একজন ডাক্তার উনি একটা চেম্বার খুলেছেন, সেখানে নিরাময় চেম্বার নামে তিনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন। তিনি নগদ কত টাকা নিয়ে আসলেন? নগদ টাকা নিয়ে আসলেন হচ্ছে 50,000 টাকা ও চিকিৎসা সরঞ্জাম হচ্ছে 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু। আচ্ছা, তাহলে আমাদের প্রথম লেনদেনটা হচ্ছে নগদ 1 লাখ টাকা ও 50,000 ও 1 লাখ টাকা চিকিৎসা সরঞ্জাম নিয়ে আমাদের নিরাময় চেম্বার নামে একটা কার্যক্রম শুরু। আমরা যদি এর কারণটা ব্যাখ্যা করতে যাই, আমাদের হিসাব সমীকরণের মূল যে সমীকরণটা মাল্টিপ্লিকেশন a প্লাস e, এইটা নিয়েও আমরা অনেক ব্যাখ্যা করেছি, অনেক আলোচনা করেছি। আশা করি সবাই এবার বুঝতে পারবে। সংক্ষেপে বলে যাচ্ছি, a হচ্ছে অ্যাসেট বা সম্পদ, m হচ্ছে লায়াবিলিটিস বা দায়, e হচ্ছে ইকুইটি বা হচ্ছে
মালিকানা সত্ত্ব। আগে কোন সময় এটাতে ওই থাকতো ওনারস ইকুইটি, ঠিক আছে? তো যাই হোক যেভাবে হোক আমাদের তার মানে এই গুণটা প্লাস ই এইটা হচ্ছে আমাদের হিসাবের মূল সমীকরণ। এই সমীকরণে আমাদের এই কারণগুলো লিখতে হবে যে এটার মধ্যে কি কি প্রভাব পড়েছে, কোনটা বাড়ছে কোনটা হ্রাস পেয়েছে। আমরা লিখতে পারি a * l + e সমীকরণে a বৃদ্ধি ও e বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রথম কার্যক্রমটা শেষ। এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস প্রাসঙ্গিকভাবে আমি বলে যাচ্ছি। এই হিসাব সমীকরণে আমাদের যে দুটো পক্ষ, এটা আমি ক্লাসে অনেকবার বুঝিয়েছি, বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা, যারা ক্লাসটা দেখবে আবার একটু ভালোভাবে বুঝে নিতে পারো। আমাদের এই পাশ আর এই পাশ সবসময় সমান্তরালে বাড়বে। এটা ব্যাখ্যা করে করেছিলাম, a যদি প্লাস হয় l প্লাস হবে, এই পাশ বাড়লে এই পাশ বাড়বে, এই পাশ কমবে এই পাশ কমবে। যেমন আমার a বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে মানে প্লাস, তাই অবশ্যই ইতে যদি প্রয়োগ করে সেটা কি হবে প্লাস। যদি কেউ ভুলে এই প্লাস করার সাথে যদি ইটাকে মাইনাস করে তাহলে বুঝে নিতে হবে হিসাব সমীকরণে সে ভুল দিচ্ছে অথবা তার মেজারমেন্ট বা হয়তো সে ধরতে ভুল করছে। কোনোভাবেই এটা বাড়লে এই পাশে কমবে না। আবার যদি একই পাশে হয় l আর e কে আমরা যদি প্রভাব ফেলতে চাই তাহলে আমাদের l যদি বাড়ে এটা বাড়লে অবশ্যই এটা তার মানে মূল বিষয়টা হচ্ছে একই পাশে এই যে l আর e একই পাশে এই একাই একটা পাশ, এতে যদি কোনো প্রভাব পড়ে একটা যদি প্লাস হয় আর অবশ্যই কি হবে মাইনাস। কোনোভাবেই এতে যেটা বাড়বে না, কোনোভাবেই এই পাশে যেটা বাড়বে না। তার মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের যদি এটা বাড়ে, আমি আরেকটা সমীকরণের উপাদান l বুঝতে পারছি যে এটা প্রভাব পড়বে, এটা প্রভাব পড়বে, এটা বুঝতে পারছি যে এটা বৃদ্ধি পাবে, তাহলে তুমি নিশ্চিত থাকো যে l টা অবশ্যই বাড়বে। যদি আমাদের এটা হ্রাস পায় আর প্রভাবটা পড়তেছে ইতে, এখন ইতে বাড়বে না কমবে সেটা আমি ধরতে পারছি না। যেহেতু এইতে হ্রাস পেয়েছে তাহলে অবশ্যই ইতে হ্রাস পাবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। আর তার মানে এই সহজ বুদ্ধি হচ্ছে আমরা যদি ধরতে পারি কোনো একটা সমীকরণে বা লেনদেনের যে প্রভাবটা কোথায় পড়ছে এতে এবং এতে, এতে আবার বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই এতে কি হবে বৃদ্ধি পাবে। আর এই যে মাঝখানে সমান সমান সমান্তরাল এই পাশ আর এই পাশ, এই পাশ আর এই পাশ সমান্তরালভাবে আগাবে, কিন্তু দুটো পাশ যদি একই পাশে হয় একটা যদি বাড়ে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমবে। আর দুই পাশে হলে কি হবে একটা বাড়লে এটাও বাড়বে, এটা যদি কমে এটাও কমবে। এই বিষয়টাই পড়ে, এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে খুব সহজে এটা করা যাবে। আমাদের 2 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে মোট 20 জন রোগী দেখে 10 লাখ টাকা পেলে, মানে আমাদের লেনদেনের প্রশ্নটা হচ্ছে এখানে দুইটা আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা 20 জন রোগী দেখছি বা 30 জন দেখছি, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্টরটা হচ্ছে আমরা রোগী দেখে 10,000 টাকা পেয়েছি। 2 রোগী দেখে 10,000 টাকা পেলে। এখন এইটাও আমরা যদি ধরি a * l + e সমীকরণে কি বৃদ্ধি পাচ্ছে, আমি যেহেতু নগদ টাকা পাচ্ছি তাহলে আমাদের এই সম্পদ হাতের উপর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা যদি বৃদ্ধি পায় সমীকরণে a বৃদ্ধি পাচ্ছে, a বৃদ্ধি করো এতে যেহেতু প্রভাব পড়ছে তাহলে অবশ্যই আমাদের ডান পাশে যদি ইতে প্রভাব পড়ে a বৃদ্ধি পেলে এটাও কি হবে অবশ্যই বৃদ্ধি পাবে, a বৃদ্ধি ও e বৃদ্ধি পেয়েছে। দুই নম্বরটা শেষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a বৃদ্ধি পেয়েছে দিকে ইটা বৃদ্ধি পেয়েছে। নাম্বার 3, চেম্বার উন্নয়ন করার জন্য, চেম্বার আধুনিকায়ন করার জন্য 50,000 টাকা ঋণ আমরা গ্রহণ করেছি।
কোন একটা প্রতিষ্ঠান থেকে হতে পারে, কোন একটা জায়গা থেকে হতে পারে, ব্যক্তি থেকে হতে পারে, যে কোনো ভাবে আমাদের ঋণ গ্রহণ করছে। পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ, এই 50,000 টাকা ঋণ যখন গ্রহণ করেছি আমাদের কি কি প্রভাব পড়তেছে? ইন্টার প্লাস ই সমীকরণে এই যে ঋণ গ্রহণ করেছে, ঋণ বাবদ আমার কাছ থেকে কি আসছে? আমার কাছে কিন্তু নগদ টাকাই আসছে। সেই ক্ষেত্রে এই বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু ঋণ নিয়েছি, কেউ একজন আমার থেকে টাকা পাবে, আমি তার নিকট দায়বদ্ধ। সেই ক্ষেত্রে এই ফ্যালটা হচ্ছে লায়াবিলিটিস, মানে হচ্ছে দায়। এই যেহেতু বৃদ্ধি পেয়েছে, অপোজিট পাশে অবশ্যই কি হবে? বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি ও নাম্বার 4 বলছে বা 4 তারিখ চেম্বারের ভাড়া প্রদান। এবার আমরা ভাড়া প্রদান করেছি, কাউকে টাকা দিয়েছি। চেম্বারে ভাড়া প্রদান a = m + e সমীকরণে আমাদের যেহেতু ভাড়া দিয়েছি, আমরা নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে আমরা কি লিখব? a হ্রাস। a যেহেতু হ্রাস পেয়েছে, অবশ্যই প্রভাবটা যদি e তে পড়ে, সেই ক্ষেত্রে e তে অবশ্যই কি হবে? হ্রাস পাবে। a হ্রাস, e হ্রাস। তাহলে আমরা মূল বিষয়টা বুঝতে পারলাম, আমাদের a = m + e এই সমীকরণে এই পাশ বাড়লে এই পাশটা অবশ্যই বাড়বে, এই পাশ যদি কমে এই পাশ অবশ্যই কমবে। কিন্তু একই পাশে বা একই পক্ষে যদি হয়, এই পাশ বাড়লে এই পাশ অবশ্যই কমবে। এই ধারণাটা যদি মাথায় ভালোভাবে আয়ত্ত করা যায়, সেই ক্ষেত্রে আমাদের লেনদেন সমীকরণে কারণ বা প্রভাব পড়তে একটু সমস্যা হবে। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে এই লেনদেনের সমীকরণগুলো সমীকরণ পদ্ধতিতে প্রভাবটা দেখাও বা প্রভাবটা দেখাও। আমাদের যখনই প্রভাব বলবে আমরা এগুলো ছক চলে যাচ্ছি। আমি ছকটা একটু সংক্ষেপে করার চেষ্টা করতেছি। a = m + e একবারে সংক্ষেপে চলে যাচ্ছে। তারিখটা একটু ঘর দিতে পারি। তারিখ, তারপর হচ্ছে এখানে আমরা আরো কিছু ঘর দিতে পারি, সম্পর্কের জন্য আলাদা আলাদা করতে পারি। এখানে আমাদের সম্পদ রয়েছে দুটো, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। যেহেতু সেবা জাতীয় প্রতিষ্ঠান, ডাক্তারের জন্য চিকিৎসা সরঞ্জামগুলো তার সাথে হচ্ছে সম্পদ। আচ্ছা, আমরা এখানে আমাদের এই যে চারটি দিন রয়েছে, এইটা দিয়ে আমরা শেষ করি ক্লাসটা। আমাদের প্রথম এন্ট্রি হচ্ছে নগদ 50,000 টাকা ও 1 লাখ টাকা চিকিৎসা সরঞ্জামে চেম্বার নিরাময় নামক একটা চেম্বার কার্যক্রম শুরু করেছি বা ব্যবসা শুরু করেছি। এখানে আমাদের নগদ টাকা, তারপর হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, এই দুইটা সম্পদ আমরা পেলাম এখানে। এখানে আমরা পাওনাদার বা ব্যাংকিং, এখানে যেহেতু পাওনাদার নাই, আমরা একটা দায় পেয়েছি ব্যাংকিং, আর একটা হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব আমরা যেটা বলি। এই এবার আমরা একটু চলে যাচ্ছি কার্যক্রম সরাসরি। নগদ 50,000 টাকা আর 1 লাখ টাকা যে চিকিৎসা সরঞ্জাম নিয়েছি, তার আমাদের নগদ টাকা এখানে বাড়তেছে। 50,000 টাকা নগদ, পাশাপাশি হচ্ছে চিকিৎসা সরঞ্জাম হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা চিকিৎসা সরঞ্জাম, এই দুটো টাকার যোগফল 1,50,000 টাকা আমরা এখানে মূলধনে কি করব? বাড়াবো না হ্রাস করব? যেহেতু কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি, এই পাশ বাড়লে অবশ্যই এই পাশ বাড়বে। সেক্ষেত্রে এখানে দুটো মিলে হচ্ছে 1,50,000। আমাদের এই বা মালিকানা সত্ত্ব বা মূলধনে হচ্ছে আমাদের 1,50,000 টাকা। 2 তারিখ হচ্ছে রোগী দেখে 10,000 টাকা পেলে, 20 জন রোগী দেখি আর 30 জন দেখি। যেহেতু রোগী দেখেছি সেবা জাতীয় প্রতিষ্ঠান, সেবার মাধ্যমে কিছু টাকা পাওয়া গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু 10,000 টাকা বাড়ছে।
পাশাপাশি এই ই তে কিন্তু চারটা টার্মে প্রভাব পড়বে c প্লাস r মাইনাস e মাইনাস d। এই আটটাকে আমরা কাজে রাখে ইনকাম বা রেভিনিউ আমরা যেভাবে লিখি, c টা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, মূলধন আর আয় সংক্রান্ত কিছু হলে ই তে সেটা বাড়বে বা বৃদ্ধি পাবে অথবা প্লাস হবে। আর এই ই মানে হচ্ছে এক্সপেন্স, ই এক্স হলে কি আমরা এক্সপেন্স বা ড্রয়িং, উত্তোলন বা ব্যয় সংক্রান্ত আইটেম থাকলে আমরা হ্রাস করব। যেহেতু আমাদের রুপি দেখে আমরা টাকা পেয়েছি, সেক্ষেত্রে আমাদের আয় হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই 10,000 টাকা ইতে বৃদ্ধি করব। এই পাশে যেহেতু বৃদ্ধি পেয়েছে, এই পাশে বৃদ্ধি পেয়েছে। নাম্বার 3, 50,000 টাকা ঋণ গ্রহণ। চেম্বার আধুনিকায়ন করার জন্য বা উন্নত করার জন্য আমরা কোথা থেকে ঋণ নিয়েছি? ঋণ নেওয়ার যে দায়িত্ব আমাদের, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, এখানে 50,000 টাকা নগদ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি ঋণ আমার জন্য দায়, তারা আমার একজন পাওনাদার বৃদ্ধি পাচ্ছে বা হচ্ছে দায় বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ব্যাংক ঋণের জন্য আমরা ঘর কেটেছি আলাদা, সেক্ষেত্রে আমরা এখানে বৃদ্ধি করলাম। নাম্বার 4 এন্ড লাস্ট, চেম্বারে ভাড়া প্রদান। এই যে ভাড়া দিয়েছি, এর ফলে আমার কি হচ্ছে? খরচ হচ্ছে। নাম্বার 4, ভাড়া দিচ্ছি, এর ফলে আমার নগদ টাকা চলে যাচ্ছে। এইখানে আমরা যদি নগদ টাকা দিয়ে দিই, তাহলে আমরা হ্রাস পাচ্ছি। তাহলে এই হ্রাস আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝাচ্ছি। পাশাপাশি যেহেতু খরচ হচ্ছে, খরচ হলে আমরা ইতে থেকে কি করব? মাইনাস করব। এখানে কত? 5,000 টাকা। তাহলে আমরা যদি দুই পাশ যোগ করে দেখি, তাহলে দেখো অবশ্যই আমাদের এটা মিলে যাবে। এই পাশ যেহেতু হ্রাস পেয়েছে, অবশ্যই এই পাশ কি হবে? হ্রাস হবে। আমরা একটু একটা টান দিয়ে, কেউ কাছে প্রত্যেকটা ঘরে যোগ করে, প্রত্যেক লাইনে যোগ করে, এটা করতে পারো, একবারে যোগ করতে পারো, চার যেভাবে সুবিধা করতে পারো সমস্যা নেই। 50,000 এখানে হচ্ছে 1,60,000, 1,55,000, এখানে হচ্ছে 1 লক্ষ টাকা, 60, 1,10,000, 1,05,000। এবার আমরা যদি দুই পাশ যোগ করি, তাহলে আমাদের পাশে হচ্ছে 2,05,000। তাহলে আমরা সমীকরণটা দুই পাশে নিয়ে নেব। এই হচ্ছে সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব অথবা হচ্ছে সমীকরণ পদ্ধতিতে অথবা টেবিল ছকে, যেভাবে বলুন আমরা এই সমীকরণ পদ্ধতিতে এইভাবে করতে পারবো। শিক্ষার্থীরা, আমাদের ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের এর আগে আমরা যে ক্লাসগুলো নিয়েছি, আশা করি যদি মনোযোগ দাও সবাই, ইনশাআল্লাহ এই সমীকরণ তোমরা বা সমীকরণের প্রভাব বা লেনদেনের কারণ এগুলো ভালোভাবে বুঝতে পারবে। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।